সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ ইরা আর রাজুর বিয়ের প্রথম রাত। সেই কখন থেকে 8 মাসের বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে ইরা রুমে বসে আছে রাজুর অপেক্ষায়, কিন্তু রাজুর আসার নামই নেই। তবে ইরার বসে থাকতে মোটেই খারাপ লাগছে না, কারণ রাজিফার সাথে দুষ্টুমি আদর করে খাওয়ানোর ফাঁকে সময় কেটে যাচ্ছে ওর। রাজিফা হলো বাচ্চা মেয়েটার নাম। কি ভাবতেছেন রাজিফাকে? ও রাজু আর ইরার মাঝে কেন আসলো? ইরা আর রাজুর এই বিয়েটা ইরার জন্য প্রথম বিয়ে হলেও রাজুর জন্য এটা দ্বিতীয় বিয়ে। রাজু আগেও একটা বিয়ে করেছে, আর রাজিফা হলো রাজুর মেয়ে। বয়স তো জেনেই নিয়েছেন, সবে মাত্র 8 মাস পড়েছে। আপনার মেয়েটা কিন্তু অনেক কিউট। রাজুকে রুমে প্রবেশ করতে দেখে নড়ে চড়ে বসে কথাটা বলল ইরা। জানি, একদম ওর মায়ের মতন দেখতে হয়েছে। গম্ভীর ভাব নিয়ে বলল রাজু। ওর মা কি খুব সুন্দরী ছিল? আচ্ছা, আমার থেকেও বেশি সুন্দরী? কোথায় রাফিয়া, আর কোথায় তুমি? নিজেকে খুব সুন্দরী মনে করো? কথাটা শুনেই ইরার মন খারাপ হয়ে গেল। প্রত্যুত্তরে কিছু না বলে চুপ থাকলো। অপরদিকে রাজু জামা কাপড় চেঞ্জ করতে ব্যস্ত থাকলো। রাফিয়া কি ঘুমিয়ে গেছে? চেঞ্জ করা শেষে ইরার উদ্দেশ্যে কথাটা বলল রাজু। আমার কোলেই তো ঘুমিয়ে গেল। চাই, ওকে এদিকে দাও। এই বলে রাজু ইরার কাছ থেকে রাজিফাকে নেওয়ার জন্য বিছানার দিকে এগিয়ে গেল। মেয়েটা মাত্র ঘুমিয়ে পড়েছে, কোলে নিতে গেলে এখন জেগে যাবে। তো তুমি ওকে কোলে নিয়ে বসে থাকবে নাকি? তুমি চেঞ্জ করবে না? ইরা কিছু না বলে রাজিফাকে সাবধানতার সাথে বালিশে মাথা রেখে বিছানার মধ্যখানে শুইয়ে দিয়ে কপালে একটা লম্বা চুমু খেলো। মেয়েটাকে খাইয়েছো তো? অবশ্য খেতে চাইছিল না, জোর করে খাওয়াতে হলো। ওকে জোর করে কখনো খাওয়াতে যাবে না। ও যখন চাইবে তখনই খাওয়াবে, কথাটা যেন মনে থাকে। ওকে জোর করে না খাওয়ালে তো খালি পেটেই ঘুমিয়ে পড়তো। যেটা বলছি ওটা মাথায় রাখবে। এখন চেঞ্জ করে নাও। কথাটা বলেই রাজু বারান্দায় এসে দাঁড়ালো, পুরনো স্মৃতির জগতে পা দিল। আচ্ছা, আমাদের যদি ছেলে হয় তাহলে কি নাম, আর মেয়ে হলে কি নাম রাখবে? ফারিয়ার কোলে মাথা দিয়ে শুয়েছিল রাজু। তখনই রাজুর উদ্দেশ্যে কথাটা বলল ফারিয়া। তুমিই বলো কি রাখা যায়। আমি দুটো নাম ভেবে রেখেছি। রাজুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ফারিয়া। কি কি নাম ভেবে রেখেছো? আমার আর তোমার নামের সাথে মিল রেখে নামগুলো ভেবে রেখেছি। তাই নাকি? রাজীব আর রাজিফা। মানে কেমনে কি? অবাক হয়ে বলল রাজু। প্রথমে র আর শেষে ফ। তোমার নামের অক্ষর দিয়ে শুরু আর আমার নামের অক্ষর দিয়ে শেষ। মেয়ে হলে রাজিফা আর ছেলে হলে রাজীব। বাহ, ভালোই তো ভেবেছো দেখছি। তবে একটা কথা। কি? আমাদের মেয়ে হলে ভালোই হবে, আর মেয়েটা দেখতে ঠিক তোমার মতোই হবে। দেখো। এতটা নিশ্চিত তুমি? না, তবে আশা তো করা যায়, তাই না? কি এত ভাবছেন আপনি? চেঞ্জ করে বারান্দায় এসে পেছন থেকে রাজুর ভাবনার ছেদ ঘটিয়ে কথাটা বলল ইরা। রাজুর জবাবে কিছু না বলে তাড়াতাড়ি করে চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে নিল। তুমি এখানে কেন? গিয়ে শুয়ে পড়ো। আপনাকে বিয়ে করে আমি কোনো অপরাধ করিনি। আপনি আমার সাথে এমন করে কথা বলেন কেন? তাহলে কিভাবে কথা বলবো সেটা কি তোমার থেকে শিখবো নাকি? ইরা জবাবে কিছু না বলে চুপ করে থাকলো। তুমি চাইলেও রাফিয়ার জায়গাটা দখল করতে পারবে না, আর সেটার চেষ্টাও করো না। কেন? আমি কি আপনার স্ত্রী না? কাগজে কলমে আর মুখে বললেই স্ত্রী হওয়া যায় না। কেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না? সেটা তুমি ভালোই জানো। রুমে প্রবেশ করা মাত্র কি বলেছিলে, খেয়াল আছে? কি বলেছিলাম? অবাক হয়ে বলল ইরা। আপনার মেয়েটা তো অনেক কিউট, কথাটা বলেছিলে কিনা? বলেছিলাম তো। রাফিয়া আমার মেয়েই থাকবে। তুমি চাইলেও কখনো রাফিয়াকে নিজের মেয়ে ভাবতে পারবে না। যদি পারতে আপনার মেয়ে এভাবে বলতে না। বাহ, আপনি তো ভালোই দোষ ধরতে জানেন। তবে আমি কিন্তু ওভাবে বলিনি। সেটা আপনি না বুঝলে আর কি করার। এই বলে ইরা রুমে চলে আসলো। আমি বিবাহিত, আর আমার
8 মাসের একটা মেয়েও আছে। সব জেনেও কেন তুমি আমায় বিয়ে করলে? রুমে ঢুকে ইরার উদ্দেশ্যে কথাটা বলল রাজু। আমার মেয়েটার জন্য আপনাকে বিয়ে করতে হলো। বিছানায় গিয়ে বসে কথাটা বলল ইরা। তোমার মেয়ে মানে? অবাক হয়ে বলল রাজু। আপনার মেয়েটা তো অনেক কিউট, কথাটাতেও আপনি আমার দোষ ধরেছিলেন। তো এখন যদি বলতাম আপনার মেয়েটার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি, তাহলে আপনি এখানেও আমার দোষ ধরতেন। তুমি চাইলেও কখনো রাজিফাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারবে না। কেন পারবো না? ও তো আমারই মেয়ে। মুখে বললেই ও তোমার মেয়ে হয়ে যাবে তা কিন্তু নয়। আমি রাফিজার কথা ভেবেই আপনাকে বিয়ে করেছি। কথাটা শুনেই রাজু কেমন যেন চুপ হয়ে গেল। আর কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় গিয়ে রাজিফার পাশে শুয়ে পড়ল। ইরা কিছু একটা ভেবে বসেই রইল। রাত অনেক হয়েছে, বসে না থেকে শুয়ে পড়াটাই ভালো হবে। শুয়ে থাকা অবস্থা থেকে কথাটা বলল রাজু। আপনি কেন এমন করতেছেন সেটা আমি বুঝতে পারতেছি না। কারণটা আমি বলে দিয়েছি। ফারিয়ার জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। রাজিফা হলো আমার আর ফারিয়ার ভালোবাসার একমাত্র শেষ সম্বল। আমি রাজিফার মাঝে ফারিয়াকে খুঁজে পাই। আমি চাই না আমার মেয়েটা কখনো কষ্ট পেয়ে বড় হোক। তুমি যেদিন আমার মেয়েটার জন্য প্রকৃত মা হয়ে উঠতে পারবে, সেদিন থেকেই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। এক নাগারে কথাগুলো বলল রাজু। ইরা চুপচাপ কথাটা শুনে নিয়ে বিছানা ছেড়ে দিয়ে রুমের লাইট অফ করে এসে শুয়ে পড়ল। রাজু আর ইরার মধ্যখানে রাজিফা ঘুমাচ্ছে। ইরা কাত হয়ে রাজিফার দিকে ফিরে রাজিফাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারিনি আপনি যে রাফিজাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। রাজিফাকে জড়িয়ে ধরতে গিয়েই ইরা বুঝতে পারলো রাজু রাজিফাকে আগে থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন হকচকিয়ে কথাটা বলল ইরা। রাজু কিছু না বলে হাতটা সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে গেল। ইরা রাজিফাকে জড়িয়ে ধরেই শুয়ে থাকলো। আচ্ছা, ইরা তো দেখতে যেমন সুন্দরী তেমনই সব দিক থেকে ঠিক হয়ে আছে, তাহলে ও কেন আমার মতো বিবাহিত আর এক সন্তানের বাবাকে বিয়ে করতে গেল? ও তো চাইলেই না। এই প্রশ্নের উত্তর তো ওর থেকে জানতেই হবে। এখন তো শুয়ে আছে, পরে জেনে নিব। এ সকল চিন্তা ভাবনা করতে করতে রাজু কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। হঠাৎ রাজিফার কান্নার আওয়াজে ইরার ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে ইরা বিছানা ছেড়ে উঠে রুমের লাইট অন করে রাজিফার কাছে আসলো। দেখে মেয়েটা বমি করে পুরো জামা ভাসিয়ে দিয়ে কান্না করছে। বলেছিলাম মেয়েটাকে জোর করে খাওয়াতে যেও না। কেন বলেছি বুঝতে পেরেছো তো? রাজিফার গায়ের জামা চেঞ্জ করার কাজে ব্যস্ত থাকা ইরার উদ্দেশ্যে পাশ থেকে বলল রাজু। জানলে তো জোর করে খাওয়াতাম না, জামা চেঞ্জ করে। রাজিফাকে কোলে নিয়ে কথাটা বলল ইরা। রাজু আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। অপরদিকে ইরা রাজিফাকে কোলে নিয়ে রুমের চারদিকে পায়চারি করতে করতে ওর কান্না থামানোর চেষ্টায় চালিয়ে যেতে লাগলো। কি হলো, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? রাজু বিছানা ছেড়ে উঠে যেই রুম থেকে বাহির হতে যাচ্ছিল তখনই ইরা কথাটা বলে উঠল। ভালো লাগতেছে না শুয়ে থাকতে। রাজিফার কান্না বন্ধ হলে তুমি ওকে শুয়ে দিয়ে তুমিও শুয়ে পড়বে। আমি একটু আসতেছি। এই বলে ইরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাজু রুম থেকে বাহিরে গেল। ইরা কিছু একটা বলতে চেয়ে বলতে পারেনি। রাজিফাকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গেট দিয়ে রাজুর বাইরে যাওয়ার পথ পানে তাকিয়ে থাকলো। জানো ফারিয়া, তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হয়। একা একা সময় কাটাতে হয়। তোমার রেখে যাওয়া প্রতিটা স্মৃতি আমায় কাঁদায়। জানো, তোমার মেয়েটাকে আমি একা একা সামলাই। আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু আব্বু আম্মু সেটা মেনে নিতে পারেনি। আমায় বলে কি আমি অফিসে চলে গেলে কে রাজিফার খেয়াল রাখবে। ওনারা নাকি ওকে সামলিয়ে রাখতে পারে না। আমি বলেছিলাম একটা মেয়েকে রাখার জন্য, যাতে করে আমি যত সময় অফিসে থাকবো ততক্ষণ সবাই মিলে একসাথে তোমার মেয়েটার খেয়াল রাখবে। কিন্তু না, আব্বু আম্মু মোটেই রাজি হয়নি। এক নাগারে কথাগুলো বলে রাজু হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর কিছু সময় নীরবে কান্না করতে লাগলো। বিশ্বাস করো ফারিয়া, আমি বিয়েটা করতে চাইনি। আমায় জোর করে বিয়েটা করানো হয়েছে। আমি তোমার জায়গাটা কি করে ওকে দেব বলো? আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। কি করব আমি এখন? উত্তর দাও। তুমি তো কিছু বলবে না। আমাকে একা করে রেখে দিয়ে
নিজের শান্তিতে ঘুমিয়ে আছো। এত রাত হয়ে গেল, আমি ঘুমাতে পারছি না। তুমি আমাকে এখানে টেনে নিয়ে আসছো, স্বার্থপরের মতো আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছো। কেন ছেড়ে গেলে আমায় বলো? এসব বলে বলে রাজু কান্না করেই যেতে লাগলো। ফারিয়ার কবরের পাশে আরো কিছু সময় নীরব দিয়ে কান্না করে নিজেকে সামলে নিয়ে বাসার দিকে রওনা দিল রাজু। কি হলো, তুমি এখনো ঘুমাও নিচে? রুমে ঢুকে দেখে যে রাজিফাকে কোলে নিয়ে ইরা বসে আছে। তখনই কথাটা বলল রাজু। আমার দুষ্টু মেয়েটা তো ঘুমাতে হবে, ও না ঘুমালে আমি কি করে ঘুমাই, তাই না আম্মু? রাজিফার গালে আদর করতে করতে কথাটা বলল ইরা। তো তুমি ওকে শুইয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলে, ওর তো ঘুম চলে আসতো, আর তুমিও শুয়ে থাকতে পারতে। পারতাম তো স্বার্থপরের মতন শুয়ে থাকতে। আপনি বাইরে থাকবেন আর আমি নিশ্চিন্তে শুয়ে থাকবো, এটা ভাবলেন কি করে? রাজিফাকে কোল থেকে বালিশে মাথা রেখে শুইয়ে দিয়ে বলল ইরা। জবাবে রাজু কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুনেছিলাম মেয়েরা তাদের বিয়ের প্রথম রাত নিয়ে অনেকগুলো স্বপ্ন দেখে, কিন্তু তুমি তো দেখছি তার উল্টোটা পালন করতেছো। স্বপ্ন আমারও ছিল, কিন্তু সবকিছু যে বাস্তবে পরিণত করতে হবে তা কিন্তু নয়। আর আপনি শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে গম্ভীর মুখ নিয়ে কথা বলতেছেন, স্ত্রীর মর্যাদাও এখনো দিবেন না। তাহলে আমার আর কি করার আছে বলুন? এই রকমটা বোধ হয় আর হয় না, তাই না? বুঝলাম না। বিয়ের প্রথম রাতে অন্য একজনের মেয়েকে নিয়ে বরের সাথে ঘুমাতে হচ্ছে তোমার। অন্য একজনের মেয়ে? এ কথার মানে কি? রাফিজা এখন থেকে আমার মেয়ে, এই বলে রাখলাম। এই বলে রাজিফাকে ঘুম পাড়ানোর চেষ্টায় মনোযোগ দিল ইরা। রাজু আর কিছু না বলে চুপ থাকলো। আচ্ছা, আপনার চোখ দেখে আমার মনে হয় আপনি খুব কান্না করছেন। কেন করছেন? আর কোথায় গিয়েছিলেন? নীরবতা ভেঙে বলল ইরা। ফারিয়ার কথাটা খুব মনে পড়ছিল, তাই ওর কবরের কাছে গিয়ে ওকে দেখে আসলাম। ইরার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল রাজু। কথাটা শুনে ইরার মনে কেমন যেন আঘাত লাগলো। কিছু না বলে চুপ হয়ে গেল। কি হলো, কিছু বলছো না যে? রাতের প্রায় 2টো বাজতে চলেছে, রাফিজাকে ছেড়ে উঠতে গেলে জেগে যাবে। পারেন যদি লাইটটা অফ করে শুয়ে পড়ুন। রাজু কিছু না বলে লাইটটা অফ করে বিছানায় আসলো। ইরা রাজিফাকে আগে যেভাবে জড়িয়ে ধরে শুয়েছিল ওভাবেই ওকে জড়িয়ে ধরে থাকলো। রাজু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লো। শাড়িটাও ঠিক মতো পরতে পারো নাকি? ঘুম ভাঙতেই রাজু দেখতে পেল ইরা গোসল করে এসে শাড়ি পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুলের পানি মুছছে। তখনই রাজু দেখতে পেল ইরা ঠিক মতো শাড়িটা পরতে পারেনি, তাই কথাটা বলল সে। কই, শাড়ি পরাটা তো ঠিকই আছে। আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখে কথাটা বলল ইরা। ভালো করে খেয়াল করে দেখো, তোমার শাড়ি পরাটা ঠিক হয়নি। তাহলে কি করব? আমি কি করে জানবো তুমি কি করবে? আসলে আমি আগে কখনো নিজে নিজে শাড়ি পরিনি তো, তাই কেমনি কি করব সেটা বুঝে উঠতে পারতেছি না। তো তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে রাজু ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আব্বু আম্মুকে কিন্তু নাস্তা দেওয়া হয়নি। রাজুকে উদ্দেশ্য করে বলল ইরা। তো এই অবস্থায় তুমি যদি আব্বু আম্মুর সামনে যেতে পারো তো যাও, আর না হলে একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে রাজু ওয়াশরুমে ঢুকে গেল। আর ইরা চুলের পানি নেওয়া শেষ করে রাজু আসার অপেক্ষায় বসে থাকলো। ইরাকে রাজু শাড়ি পরিয়ে দিচ্ছে। ইরার চেহারাটা লজ্জায় পুরো লাল হয়ে গেছে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো সে। তোমার শাড়ি পরানো হয়ে গেছে, এবার গিয়ে আব্বু আম্মুকে নাস্তা দিয়ে আসতে পারো। শাড়ি পরানো শেষ করে কথাটা বলল রাজু। ইরা চোখ মেলে দেখলো যে শাড়ি পরানো শেষ। খেয়াল করলো সে শাড়ি পরেছে ঠিকই, কিন্তু কুচিটা ঠিক মতো করতে পারেনি। আপনি তো খুব ভালোই শাড়ি পরাতে পারেন। ফারিয়াকেও মাঝে মধ্যে শাড়ি পরিয়ে দিতে হতো। ফারিয়ার কথাটা শুনে ইরার মনটা একটু খারাপ হয়ে গেল। আর বিষয়টা রাজু বুঝতে পেরেছে। আচ্ছা, রাজিফা কোথায়? ওকে দেখছি না যে। ইরা কিছু না বলে রুম থেকে বাহির হতে যাচ্ছিল, তখনই কথাটা বলল রাজু। ওকে খাইয়ে দিয়ে আমার কাছে রেখে আসছিলাম, আর আপনি ওভাবে দাঁড়িয়ে না থেকে নাস্তা করতে টেবিলে চলে আসেন। এই বলে ইরা রুম থেকে বাহির হয়ে গেল। রাজিফা কান্না করতেছে দেখে ইরা নাস্তা না করে টেবিল থেকে উঠে দোলনা থেকে রাজিফাকে কোলে নিয়ে নিল। আরে বৌমা,
তুমি নাস্তা করে নাও, ও একটু কাঁদবেই, তাই বলে নাস্তা ছেড়ে উঠতে হবে নাকি? অসুবিধা নেই আম্মু, আমি ওর কান্না থামলেই নাস্তা করে নেব। এটা কিন্তু মোটেও ঠিক হলো না। ইরাকে উদ্দেশ্য করে বলল রাজুর আব্বু। বাবা, অসুবিধা নেই, আপনারা করে নিন। এই বলে ইরা রাজিফার কান্না থামানোর কাজে ব্যস্ত থাকলো। অপরদিকে রাজু তাড়াহুড়ো করে নাস্তা করতে লাগলো। ওকে ওইদিকে নিয়ে নাস্তা করে নাও। নাস্তা শেষ করে ইরার থেকে হাত বাড়িয়ে রাজিফাকে কোলে নিতে নিতে কথাটা বলল রাজু। রাজুর কোলে রাজিফাকে দিয়ে বলল ইরা। রাজিফাকে কোলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে চলে আসলো রাজু। অপরদিকে ইরা নাস্তা শেষ করে সবকিছু গুছিয়ে নিতে লাগলো। আমার মেয়েটা এত দুষ্টুমি শিখলো কোথা থেকে? রাজিফাকে বিছানায় শুইয়ে কাতুকুতু দিয়ে বলল রাজু। জবাবে রাজিফা হাসি দিতে দিতে হাত পা নেড়ে ছেড়ে লাফাতে লাগলো। বাবা মেয়ের এইরকম দুষ্টুমি রুমের বাহির থেকে দাঁড়িয়ে দেখে মনে মনে হাসতে লাগলো ইরা। কি হলো, নাস্তা না করেই চলে আসলে নাকি? রাজু বুঝতে পারলো ইরা রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখনই ইরার দিকে ফিরে কথাটা বলল রাজু। করেছি তো। রুমে ঢুকেই জবাবে কথাটা বলল ইরা। তোমার থেকে আমার কিছু কথা জানার ছিল। বলুন। কোনো মেয়ে চায় না রেডিমেড বাচ্চার মা হতে, বিবাহিত ছেলেকে বিয়ে করতে। তুমি দেখতে যেমন সব দিক থেকে ঠিক আছো, তেমনি বেশ সুন্দরীও বটে। তবে কেন নিজের জীবনটা নষ্ট করতে আমায় বিয়ে করেছো? ইরার সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলল রাজু। ইরা রাজুর পাশ কাটিয়ে বিছানা গিয়ে রাজিফার পাশে বসলো। রাজিফা হাত পা নেড়ে লাফাতেই থাকলো। এক পর্যায়ে রাজিফা হাতের মুষ্টিতে ইরার একটা আঙ্গুল চেপে ধরলো। দেখছেন মেয়েটা আমাকে কতটা কাছে টেনে নিয়েছে। কিছু সময় নীরব থেকে রাজুর কথা এড়িয়ে গিয়ে কথাটা বলল ইরা। দেখতেই পাচ্ছি, এবার আমার কথার জবাব দাও। বিছানার দিকে গিয়ে ইরা থেকে একটু দূরত্ব বজায় রেখে বসতে বসতে কথাটা বলল রাজু। প্রথমত যেটা বলতে চাই সেটা হলো আমি কোনোভাবেই নিজের জীবন নষ্ট করিনি। আপনাকে বিয়ে করেছি বলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এটা আপনি কি করে বললেন? এই যে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতেছি না, এতে করে তোমার কি মনে হচ্ছে না তুমি আমার বিয়ে করে ভুল করেছো আর তোমার জীবনটা নষ্ট হতে চলেছে? না, একদমই না। কেন এটা মনে হতে যাবে বলুন? আজ হোক বা কাল আপনি তো এক সময় আমার স্ত্রী অধিকার দেবেনই, তাই না? এতটা নিশ্চিত হয়ে কি করে বলতেছো তুমি? আপনার তো রাফিজাকে নিয়ে চিন্তা, তাই না? তো আমারও সেই একই চিন্তা। শুধুমাত্র রাফিজার জন্যই আমি আমার আব্বুকে রাজি করিয়ে আপনাকে বিয়ে করেছি। বুঝলাম না, বুঝিয়ে বলো। অবাক হয়ে বলল রাজু। আচ্ছা, আপনার সাথে যদি আমার বিয়েটা না হতো তাহলে তো আপনাকে অন্য কোনো মেয়ে বিয়ে করতে হতো, তাই না? যে মেয়েটাকে আপনি বিয়ে করতেন সেই মেয়েটা রাফিজাকে নিজের মেয়ে হিসাবে মেনে নিত, তার কি কোনো নিশ্চয়তা থাকতো আপনার কাছে? না, থাক না। তবে সত্যি এটাই যে তোমাকে বিয়ে করে আমিও এটা ভেবেছি তুমি হয়তো আমার মেয়েটাকে নিজের মেয়ে হিসেবে কখনো মেনে নিবে না, আর এটা নিয়ে এখনো সংশয়ে আছি। ভাবাটাই স্বাভাবিক। তবে আমি চাইনি রাফিজাও আমার মতো জীবন পেয়ে থাকুক, তাই সব জেনে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমি আপনাকে বিয়ে করি। আমার মতো জীবন পেয়ে থাকুক, এক কথা ধারা কি বুঝিয়েছো তুমি? জবাবে ইরা কিছু না বলে কিছু সময়ের জন্য চুপ থাকলো। বুঝের বয়স হওয়ার আগেই মাকে হারিয়েছি। আমার কথা ভেবে বাবা দ্বিতীয় বিয়ে করে। প্রথম উনি আমাকে নিজের মেয়ে হিসেবে আদর যত্ন করতেন, আমিও ওনাকে মা হিসেবে জানতাম। কিন্তু একসময় ওই মাই আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়ায়, যখন আমাদের পরিবারের সদস্য আরো একজন বেড়ে যায়। আব্বুর সামনে খুব আদর করত, যত্ন করত, ভালো ভালো খাবার দিত, কিন্তু পেছনে সে কি জ্বালাতন করত, মারধর করত, কিন্তু প্রতিবাদ করার সাহস কখনো করে উঠতে পারিনি। সৎমা কখনো আপন হয়ে উঠতে পারে না, সেটা আমি আমার মাকে দেখেই বুঝেছি। আর তাই আমি চাইনি রাফিজাও এইরকম একটা মাকে তার জীবনে পেয়ে বসুক। একদমে কথাগুলো বলে থামলো ইরা। রাজু ইরার দিকে এক নজরে তাকিয়ে নিয়ে মাথা নিচু করে বসে থাকলো। জানেন, মা ছাড়া এই পৃথিবীতে বাঁচাটা খুব কষ্টের। কত রাত যে আমাকে চোখের পানি ফেলতে ফেলতে ঘুমাতে হয়েছে তার কোনো হিসাব নেই। এমনও দিন গেছে আমি না খেয়েও ছিলাম। কথাগুলো বলতে ইরার কষ্ট হচ্ছে, চোখে পানি চলচল করতেছে।
কথাগুলো শুনতে রাজুরও কেমন যেন খারাপ লাগা অনুভূত হলো। আপনার আম্মু যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসে তখন আপু সব জানার পর বারণ করে দিয়েছিল, কিন্তু আমি চুপ করে থাকিনি। অনেক কষ্টে আব্বুকে রাজি করাই। অবশ্যক আমার আম্মুরও আব্বুকে রাজি হওয়ার পিছনে অবদান রয়েছে। রাজু আর কিছু বলতে পারলো না। বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ইরাও রাজিফাকে কোলে নিয়ে পেছন পেছনে বারান্দায় আসলো। এত কি ভাবতেছেন? না, তেমন কিছু না। আপনি চিন্তা করেন না, আমি রাফিজাকে নিজের চাইতেও বেশি ভালোবাসবো। ওকে কষ্ট পেতে দিব না, ওর খেয়াল রাখবো, যত্ন নিব। আর এইসব নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই বলে রাজু নীরব থাকলো। আপনার কাছ থেকে আমি স্ত্রীর অধিকার চাইবো না। যেদিন আপনার আমাকে রাফিজার প্রকৃত আম্মু মনে হবে, আমি না হয় সেই দিনটারই অপেক্ষায় থাকবো। এই বলে ইরা রাজিফার তুলতুলে গাল দুটো আদর দিতে রুমে চলে আসলো। মেয়েটাকে আমি কি না কি ভেবে বসে আছি। ও তো ঠিকই রাজিফার প্রকৃত মা হওয়ার যোগ্য, কিন্তু ফারিয়ার জায়গাটা আমি কি করে ওকে দেব? ওই জায়গাটা যে ফারিয়া দখল করে বসে আছে। না, মেয়েটাকেও যে কোনো ভাবে কষ্ট দেওয়া যাবে না। তাহলে কি করব আমি? বারান্দায় দাঁড়িয়ে থেকে কিছু সময়ের জন্য এসব ভাবতে থাকলো রাজু। তারপর কি যেন ভেবে রুমে আসলো। আচ্ছা, একটা কথা জানার ছিল। বলেন। ফারিয়ার নামটা শুনলে তুমি কেমন যেন মন খারাপ করো, কারণটা কি জানতে পারি? মানে কি? আপনি এসব কি বলতেছেন? আমার মন খারাপ হতে যাবে কেন? একটুখানি অবাক হয়ে বলল ইরা। না, আমি খেয়াল করেছি বিষয়টা। যতবার ফারিয়ার নাম নিয়েছি ততবার তুমি মন খারাপ করেছো। কারণটা একটু বলবে প্লিজ? ইরা কিছু না বলে রাজিফাকে বিছানায় শুইয়ে দিয়ে রাজুর দিকে ঘুরে তাকালো। ফারিয়া সত্যিই ভাগ্যবতী ছিল, আপনার মতো একটা স্বামী পেয়েছিল। আপনি ওকে খুব বেশি ভালোবাসেন, সেটা আমি বুঝতে পেরেছি। আমিও আপনার স্ত্রী, যদিও আপনি আমাকে সেই অধিকার দেন নাই। তারপরেও বলি, ফারিয়ার নামটা যখন আপনি মুখে আনেন তখন আমার নিজেকে কেন যেন আপনার অযোগ্য মনে হয়, তাই একটু খারাপ লাগে। এক নাগারে কথাগুলো বলল ইরা। বুঝতে পেরেছি। তবে এটা সত্যি যে আমি ফারিয়াকে খুব বেশি ভালোবাসি। কথাটা শুনে ইরার আবারও খারাপ লাগা অনুভূত হলো। একটা কথা বললে রাখবেন? বলো। ফারিয়া নামটা আমার সামনে না নিলে হয় না? কেন জানি না, তবে আমার কেমন যেন খারাপ লাগে। তবে এটা ভাববেন না ফারিয়াকে আমি হিংসা বা ঘৃণা করতেছি। বুঝতে পারছি। তবে আমি ফারিয়াকে ভুলতে পারবো না কখনো। আচ্ছা, আমাকে রান্নাঘরে কাজ করতে যেতে হবে। আপনার তো আজ অফিস নেই, আপনি রাফিজার কাছেই থাকেন। রাজুর সামনে থাকতে এখন বিরক্ত লাগতেছে ইরার, কারণ রাজু কথায় কথায় ফারিয়ার নামটা মুখে নিচ্ছে। তাই এ কথাটা বলেই ইরা রুম থেকে বাইরে হতে পা বাড়ায়। একটা কথা তো বলাই হয়নি। ইরাকে উদ্দেশ্য করে বলল রাজু। বলেন কি কথা? রাজুর কথাটা শুনে থমকে দাঁড়িয়ে বলল ইরা। শাড়ি পরলে ফারিয়াকে খুব সুন্দর লাগতো, আর ওকে শাড়িতে খুব ভালোই মানাতো। তো আমি কি করব? বিরক্তি নিয়ে বলল ইরা। তোমার কিছু করতে হবে না, শুধু এটা বলার ছিল তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগতেছে, আর মানিয়েছেও ভালো। আর কিছু? ইরা ভাবেনি রাজু এমন কিছু বলবে, তাই মনে মনে কেমন যেন খুশি হয়ে বলল ইরা। না, আর কিছু বলার নেই। এবার তুমি গিয়ে রান্না বান্নার কাজ করতে পারো, আমি রাজিফার কাছেই আছি। ইরা আর কিছু না বলে রুম থেকে বাহির হয়ে গেল, আর রাজু রাজিফাকে নিয়ে ব্যস্ত থাকলো। রাজিফাকে নিয়ে দুষ্টুমির মাঝে রাজুর সময়টা ভালোভাবেই কেটে যাচ্ছে। অপরদিকে ইরা কাজকর্মে ব্যস্ত থাকলো। কি হলো, তুমি একা একা রান্না করতেছো যে? রাজিফাকে কোলে করে রাজু রুম থেকে বাহির হয়ে এসে ইরাকে রান্নাঘরে একা একা রান্না করতে দেখে কথাটা বলল রাজু। কেন? আমি একা একা রান্না করতে পারি না নাকি? তা পারো, তবে এতগুলো রান্না তো একা তোমার পক্ষে করা কষ্টকর, তাই না? আম্মু আমার সাথে এত সময় যাবত ছিলেন, রান্না তো প্রায় ঘনিয়ে এসেছে, বাকি সব আমি সামলে নেব বলেই ওনাকে রুমের দিকে পাঠিয়ে দিলাম। এই বলে রান্নার কাছে মনোযোগ দিল ইরা। রাজু দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। কি হলো আম্মু, তোমার খুব খিদে লাগছে বুঝি? রাজিফা ইরার দিকে তাকিয়ে হাসি দিতেই কথাটা রাজিফাকে উদ্দেশ্য করে বলে। রাজিফার গালে আদর দিতে লাগলো ইরা, আর অমনি রাজিফা রাজুর কোল থেকে ইরার কোলে আসার জন্য লাফিয়ে উঠলো।
আম্মু, তুমি দেখতাছো না আমি যে কাজ করতাছি? আব্বুর সাথে গিয়ে দুষ্টামি করো। রাজু ইরার আর রাজিফার এসব দেখে মনে মনে হাসতে লাগলো। এই নিন, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করুন। রাজিফার জন্য তৈরি করে রাখা খাবারটা রাজুর এক হাতে ধরিয়ে দিয়ে বলল ইরা। রাজু কিছু না বলে খাবারটা হাতে নিয়ে নিল। আর হ্যাঁ, দুপুর তো প্রায় হয়ে গেল। ওর ঘুম আসলে আপনিও স্নান করে ফ্রেশ হয়ে নেবেন। রাজু রান্নাঘর থেকে বাহির হওয়ার জন্য পা বাড়াতেই কথাটা বলল ইরা। ঠিক আছে, আর তোমার যদি কিছু লাগে তাহলে ডাক দিয়ে বলবে। ঠিক আছে, আপনি খেয়াল করে খাবারটা ওকে খাইয়ে দিয়েন। কথাটা বলে কাজ সামলাতে ব্যস্ত থাকলো ইরা। রাজু রাজিফাকে নিয়ে রুমে চলে আসলো। আচ্ছা, ইরার প্রতিটা কথাবার্তা আমার এত ভাবাই কেন, আর ওর সবকিছু এখন আমার ভালো লাগা অনুভব হয় কেন? ইরাকে আমার এতটা আপন মনে হয় কেন? যেমনটা ফারিয়াকে মনে হতো। ফারিয়াকে যে স্থান দিয়ে দিয়েছি, ওই স্থানটা কি ইরা দখল করে নিতেছে? না, এটা হতে পারে না। ফারিয়াকে খুব বেশি ভালোবেসেছি, ওকে নিজের অনেকটা কাছে টেনে নিয়েছি, কিন্তু ও তো আমায় একা করে চলে গিয়েছে। তাহলে না, এসব পারবো না ভাবতে। রাজিফাকে খাওয়ানোর ফাঁকে মনে মনে এ সকল কথা ভাবছিল রাজু। রাজিফাকে খাইয়ে দেওয়ার পর সবকিছু গুছিয়ে দিয়ে ওকে শুইয়ে রাখলো। যদিও রাজিফা ঘুমালো না, নিজে নিজে এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে খেলতে লাগলো। বিছানা থেকে যেন পড়ে না যায় সেই ব্যবস্থা করে রাজু গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে ওয়াশরুমে চলে আসলো। আচ্ছা, আপনি মেয়েটাকে এভাবে রেখে চলে গেলেন কেন? গোসল শেষ করে এসে রুমে প্রবেশ করা মাত্রই রাজুকে নির্দেশ করে কথাটা বলল ইরা। আরে, ও তো ঘুমাতেই চাইছিল না, তাই এভাবে রেখে গেছি। দেখছেন কিভাবে শুয়ে আছে? ইরা কথাটা বলতেই রাজু রাজিফার দিকে তাকালো। দেখে মেয়েটার পা দুটো বালিশের উপর আর মাথা বিছানা দিয়ে উপর হয়ে ঘুমিয়ে রয়েছে। মেয়েটাকে তো ঠিক মতো ঘুম পাড়াতেও পারেন না। হালকা রাগী ভাব নিয়ে কথাটা বলে ইরার দিকে এগিয়ে রাজিফাকে ঠিক করে শুইয়ে দিতে ব্যস্ত থাকলো, আর রাজু নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকলো। আপনি রেডি হয়ে খাবার টেবিলের দিকে যান, আমি ফ্রেশ হয়ে আসতাছি। এই বলে ইরা রুম থেকে বাহির হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাজু রুমে চলে আসলো। অপরদিকে ইরার খাওয়া দাওয়া শেষ হলে বাকি সব কাজ সামলাতে ব্যস্ত থাকলো। সবকিছু গোছানো শেষে রুমে এসে দেখে যে রাজু রাজিফাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইরাও কিছু না বলে রাজিফার পাশে গিয়ে এক হাত রাজিফার গায়ের উপর দিয়ে শুয়ে পড়লো। বিভিন্ন চিন্তা ভাবনার ফাঁকে ইরা কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। ঘুম ভাঙতেই ইরা দেখে রাজু আর রাজিফা বিছানায় নেই। তড়িঘড়ি করে বিছানায় ছেড়ে উঠলো। প্রায় বিকেল শেষ হয়ে আসতেছে। রাজু রাজিফাকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে। বারান্দায় চোখ যেতেই ইরা সেটা দেখলো। কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে চা তৈরি করে রাজুর আব্বু আম্মুকে নাস্তা দিল। ওনাদের সাথে কিছু সময় কথাবার্তা বলে ইরা 2 কাপ চা নিয়ে বারান্দায় আসলো। ইরার উপস্থিতি টের পেয়ে রাজু ইরার দিকে তাকালো। নিন চা খান। রাজুর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল ইরা। রাজু ইরার হাত থেকে চায়ের কাপটা নিল। বেশি কষ্ট হলে রাফিজাকে আমার কাছে দিতে পারেন। রাজিফা রাজুর কোল থেকে নড়াচড়া করায় ওর একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই ইরা কথাটা বলল। রাজু ইরার দিকে রাজিফাকে এগিয়ে দিল। শুধু চা খেলে তো হবে না, তাই না? ঠিক আছে, আমি বিস্কিট নিয়ে আসতাছি। এই বলে নিজের চায়ের কাপটা রাজুর হাতে ধরিয়ে দিয়ে রাজিফাকে কোলে করে বিস্কিট নিয়ে আসার জন্য চলে আসলো। রাজু বারান্দায় বসেই থাকলো। কিছু সময় পর, আচ্ছা, একটা কথা বলবো? চা খাওয়ার এক পর্যায়ে কথাটা বলল ইরা। বলো, কি কথা? চায়ের কাপে চুমুক দিয়ে বলল রাজু। রাফিজার নামটা কি আপনি ঠিক করেছিলেন? না, নামটা ফারিয়াই ঠিক করেছে, আমার আর ওর নামের সাথে মিল রেখে। সেটা তো বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? এই যে রতে রাজু ফতে ফারিয়া, আপনার নামের অক্ষর দিয়ে শুরু আর ফারিয়ার নামের অক্ষর দিয়ে শেষ। তাহলে বুঝতে পেরে গেছো? হ্যাঁ, তবে একটা কথা। কি? রাফিজা নামের মাঝের অক্ষরে জটা ফাঁকা রয়ে গেছে, আর এই ফাঁকা অক্ষরটা আমি এসে পূরণ করে দিয়েছি। মানে বুঝলাম না। একটু অবাক হয়ে বলল রাজু। না বোঝার কথা। আচ্ছা, আপনি আমার পুরো নামটা জানেন? না, আসলে তো তোমার পুরো নামটা জানাই হয়নি। আচ্ছা বলো, কি নাম তোমার? আমার পুরো নাম রাফিকা জান্নাত ইরা। আবশ্যক আব্বু আমাকে জান্নাত বলেই ডাকে। তো এখনো বুঝতে পারেননি? বুঝেছি।
তবে আর একটা কথা, বলো। রাজিফার নামের মাঝে আমার অধিকারটা একটু বেশি। মানে কি? কেন? রতে রাফিকা, যতে জান্নাত, এই কারণেই আমার অধিকার একটু বেশি। ইরার এই পাগলামো কথাবার্তায় রাজু আর না হেসে থাকতে পারলো না। হীরাও একটু মুচকি হাসছিল অন্যদিকে মুখ করে। সেটা হয়তো রাজুর চোখে পড়েনি, হয়তোবা পড়েও থাকতে পারে। তোমার নামটা তো অনেক বড়, রাফিয়া জান্নাত ইরা। তো আমি তোমাকে কোনটা বলে ডাকলে ভালো হয়? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা টেবিলে থাকা ইরা রাখা খালি কাপটার পাশে রেখে কথাটা বলল রাজু। আপনি চাইলে রাফিকা অথবা ইরা, আর নয়তোবা জান্নাত বলে ডাকতে পারেন। এতগুলো নামে তো ডাকা যাবে না, যে কোনো একটা বলেই ডাকতে পারবো। তাহলে আপনার যেটা খুশি ওটা বলে ডাকতে পারেন। তাহলে এক কাজ করি, আমি তোমাকে ফারিয়া বলেই ডাকবো, তাহলে চলবে তো? এই না, প্লিজ, ফারিয়ার নামটা ওর সাথেই যায়। হতে পারে আমি ফারিয়া নামের যোগ্যই না। রাজু বুঝতে পারলো এরা মোটেই চায় না ওকে যেন ফারিয়ার নাম ধরে ডাকা হয়, তাই রাজু আর কিছু না বলে চুপ থাকলো। একটা কাজ করতে পারেন। রাজুর চুপ থাকা দেখে কথাটা বলল ইরা। বলো, কি কাজ? আমাকে রাজিফার আম্মু বলে ডাকতে পারেন। রাজিফার নাকের সাথে নাক ঘষা দিয়ে ওর গালে আদর করতে করতে কথাটা বলল ইরা। জবাবে রাজু ইরার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছেন যে? উত্তর দেন। না, কিছু না, ডাকা যায়। রাজিফার আম্মু বলে ডাকলে আমি খুব খুশি হব। ঠিক আছে, রাজিফার আম্মু বলেই ডাকবো। আর হ্যাঁ, আমিও কিন্তু আপনাকে রাজিফার আব্বু বলেই ডাকবো, যদি আপনি অনুমতি দেন আর কি। কথাটা শুনে রাজু আর না হেসে পারলো না। ঠিক আছে, তোমার যেমন খুশি। মুস্কি হেসে বলল রাজু। এরপর দুজনের মাঝে কিছু সময়ের জন্য নীরবতা নেমে আসলো। এই নীরবতার মাঝে রাজিফাকে আদর করতে করতে ওর সাথে দুষ্টুমি করতে লাগলো ইরা। রাজু ইরা আর রাজিফার দুষ্টুমি দেখে মনে মনে খুশি হলো, আর ওর মনে হলো ভালো লাগার অনুভূতি উপলব্ধি করতে পারলো। জানো, আমি কখনো কল্পনাও করিনি ফারিয়াকে এভাবে হারিয়ে ফেলবো। নীরবতা ভেঙে বলল রাজু। আর কথাটা শুনে ইরার হাসি মুখটা কেমন যেন মলিনতায় ধাপিত হলো। আচ্ছা, ফারিয়ার মৃত্যুর কারণটা কি? রাজুর দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্নটি রাজুকে করে বসলো ইরা। জবাবে রাজু কিছু না বলে ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি হলো, বলছেন না যে? রাজুর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে কথাটা বলল ইরা। শুনবে? তাহলে শোনো, ফারিয়ার অন্তঃসত্ত্বার 9 মাস 17 দিনের মাথায় আমি অফিসে বসের কেবিনে বসের সাথে ছুটির জন্য কথাবার্তা বলছিলাম, যাতে করে ফারিয়ার পাশে সবসময় থাকতে পারি। আমাদের কথাবার্তার মাঝে আমার ফোন আসে, রিসিভ করলাম। আব্বু বলল তাড়াতাড়ি হাসপাতালে আয়। কিছু বুঝে উঠতে পারলাম না, দৌড়ে অফিস থেকে বাহির হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। কথাগুলো বলতে রাজুর কষ্ট হচ্ছে, তাই এতটুকু বলে একটু থামলো। তারপর? হাসপাতালে আসতেই আব্বু আমার সামনে আসলো। জানতে চাইলাম কি হয়েছে। বলে ফারিয়া নাকি বাথরুমে অসাবধানতা বশত পড়ে যায়, সামনের দিক থেকে পড়ায় পেটে চাপ খায় আর প্রচুর ব্লিডিং শুরু হয়, তাই ওকে হাসপাতালে জরুরিভাবে নিয়ে আসা হয়। আর ও নাকি ইমার্জেন্সিতে আছে। কিছু সময় বাদে ডাক্তার আমাদের সামনে আসে, বলে ফারিয়ার অবস্থা নাকি খুব খারাপ, রক্ত আর পানি যাচ্ছে খুব, বাচ্চাটা এখন না নিয়ে নিলে বাচ্চাটারও ক্ষতি হয়ে যাবে। এই বলে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় কিছু সময়ের জন্য ডাক্তার দাঁড়িয়ে থাকে। কথাগুলো বলতে রাজুর গলাটা কেমন যেন ধরে আসছিল, চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, মনে হয় এখনই কেঁদে দিবে, এমন পরিস্থিতি হয়ে গেছে। ইরা রাজুর এসব দেখে চুপ করে থাকলো। রাজু কিছু না বলে চুপ থাকলো। কি থেকে কি করবে বুঝতে পারিনি। আব্বু আম্মু সিদ্ধান্ত দিয়ে দিল যেন বাচ্চাটা নিয়ে নেওয়া হয়। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ডাক্তার কিছু কাগজপত্র নিয়ে এসে আমার স্বাক্ষর নিয়ে নেয়। আমি ডাক্তারকে বললাম, বাচ্চার যা কিছু হয়ে যাক না কেন, ফারিয়ার যেন কিছু না হয়। ডাক্তার বলল ফারিয়ার অবস্থা সংকটে, তবে চেষ্টা করবে দুইজনকে বাঁচানোর জন্য। এই বলে চোখের পানি মুছতে লাগলো রাজু। ইরাও কেমন যেন কষ্ট অনুভব করলো। প্লিজ, আপনি নিজেকে সামলে নিন। রাজুর কাঁধে হাত রেখে বলল ইরা। এই পর্যন্ত তো আমি নিজেই নিজেকে সামলে রেখেছি।
ইরা কিছু না বলে রাজুর কাঁধ থেকে হাত সরিয়ে রাজিফাকে সামলাতে ব্যস্ত থাকলো। জানো, ওই দিন ফারিয়াকে বাঁচানো ঠিকই সম্ভব হতো যদি না রাজিফাকে বাঁচানোর চেষ্টা করত। শুধুমাত্র রাজিফার জন্যই ফারিয়া নিজের জীবনটা দিয়ে দিল। ইরা চুপ করে থেকে রাজুর কথাগুলো শুনতে লাগলো। তুমি জানো ফারিয়ার কথাটা কেন আমি বারবার মুখে নেই? না বললে জানবো কি করে? কারণ আমি ওকে খুব বেশি ভালোবাসি। আরো মারা যাওয়ার পর থেকে আমি ওকে আরো বেশি করে ভালোবাসি। কেন জানো? কেন? আমি ডাক্তারকে বলেছিলাম বাচ্চাটার যা কিছু হয়ে যাক না কেন ফারিয়ার যেন কিছু না হয়। আর ফারিয়া কি করছিল জানো? ডাক্তারকে বলে দিয়েছে আমার যা কিছু হবার হোক, কিন্তু আমার বাচ্চাটার যেন কিছু না হয় শেষ পর্যন্ত। এই বলে কান্নায় ভেঙে পড়লো রাজু। ইরাও নিজের চোখের কোণে পানির উপস্থিতি টের পেল। ফারিয়া হলো আমাদের জন্য আদর্শ। ওর মতো মা হয়ে ওটা আসলে সকলের সৌভাগ্য হয় না। এই কারণে আমি ফারিয়াকে এত ভালোবাসি, আর রাজিফাকেও তাই। আমাদের ভালোবাসার ফসলের জন্য ফারিয়া নিজেকে শেষ করলো। সেই ফসলকে এখন আমার যত্ন করে রাখা দরকার। আর তাই থাক, আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি। আর আমি তো বলেই দিয়েছি রাজিপাকে কোনো রকম কষ্ট পেতে দিব না, এই বলে রাখলাম। রাজিপা আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। রাজুকে থামিয়ে দিয়ে কথাটা বললো ইরা। জানো, ফারিয়ার মৃত্যুর আগে ওর সাথে শেষবারের মতো একটু কথাও বলতে পারিনি। আর এই আফসোসটার চেয়ে বড় আফসোস আমার জন্য আর কিছুই হতে পারে না। এই বলে রাজু আবারও কান্নায় ভেঙে পড়লো। ইরা আর রাজুকে সামলানোর চেষ্টা করেনি, ভাবলো কান্না করলে হয়তো ওর মনটা একটু হালকা হবে, তাই সে চুপ করে থাকলো। আচ্ছা, সন্ধ্যা তো হয়েই গেল। আপনি যদি রাজিপাকে নিয়ে একটু রাখতেন তাহলে আমি গিয়ে টুকিটাকি কাজগুলো সেরে নিতাম। রাজুর কান্না শেষ হওয়ার পর নিজেকে সামলে নিল। এরপর অনেক সময় নীরব থাকার পর কথাটা বলল ইরা। রাজু জবাবে কিছু না বলে রাজিফাকে ইরার কোল থেকে নিজের কোলে নিয়ে নিল। সন্ধ্যা শেষ হয়ে প্রায় অন্ধকার নেমে এসেছে। রাজু আর রাজিফাকে বারান্দায় রেখে ইরা চলে এসে হাতের কাজগুলো সামলাতে লাগলো। অপরদিকে রাজু রাজিফাকে কোলে করে বারান্দায় আরো কিছু সময় কাটিয়ে ওর আব্বু আম্মু রুমের দিকে চলে আসলো। আম্মু, তোমার শরীর এখন কেমন আছে? রুমে ঢুকেই ওর আম্মুর উদ্দেশ্যে কথাটা বলল রাজু। ভালো আর কি করে থাকলাম বল, তোকে নিয়ে যে কি চিন্তায় পড়ে গেছিলাম। দেখো রাজু, জীবনে কত কিছু আসবে যাবে, তাই বলে জীবন থেমে থাকবে তা কিন্তু না। জি আব্বু। এই বলে রাজু খাটে গিয়ে ওর আম্মুর পাশে বসলো। আমাদের ছোট্ট বুড়িটার খবর কি? রাজুর কোল থেকে রাজিফাকে কোলে নিয়ে আদর করতে করতে বলল রাজুর আম্মু। ভালো, তবে ও তো এখন দেখছি ইরাকে ছাড়া কিছুই বোঝে না। ওর কোলে যাওয়ার জন্য লাফাতে থাকে। কি বলিস? তবে বাবা, তুই যাই মনে করিস না কেন, ইরা মেয়েটাও খুব ভালো। চাল চলন, কথায় বার্তায়, কাজে কর্মে সব দিক থেকেই ঠিক আছে। আমাদের খেয়ালটাও তো ঠিক মতো রাখে। আবার আমাদের বুড়িটাকে, রাফিজাকে ও নিজের করে নিয়েছে। তুই কোনোভাবেই মেয়েটাকে কষ্ট দিস না। এক নাগারে কথাগুলো বলল রাজুর আম্মু। না আম্মু, ওর সাথে আমার সবকিছু স্বাভাবিকভাবে চলতেছে, তবে ওর সাথে সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। রাজু, নিয়তির কাছে আমরা পরাজিত। নিয়তি যেটা চায় ওটাই হয়। ফারিয়াকে যে আমরা এভাবে হারিয়ে ফেলবো কখনো কল্পনাও করিনি। চেয়ারে বসা থেকে কপালে হাত দিয়ে হতাশা আর আফসোস নিয়ে কথাটা বলল রাজুর আব্বু। থাক না আব্বু, ওসব কথা ভেবে মন খারাপ করিও না। আমরা তো তোকে নিয়েই চিন্তায় ছিলাম, ভাবছিলাম তুই সামলে উঠতে পারবি না। রাজু কিছু না বলে চুপ থাকলো। অপরদিকে রাজিফা ওর দাদুর সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। রাজিপা সহ আপনারা তাহলে এই রুমে? কাজ শেষ করে রুমে আর বারান্দায় গিয়ে রাজু আর রাজিফাকে দেখতে না পেয়ে এই রুমে চলে আসলো। সবাইকে একসাথে দেখে কথাটা বলল ইরা। এসো। মেয়েটাকে সেই বিকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাওয়ানো হয়নি, তাই ওকে খাওয়ানোর জন্য নিতে আসলাম। কথা বলতে বলতে ইরা রুমে প্রবেশ করলো। ওকে, আমি বিকেলে খেয়েছিলাম। বিকালেই তো খাইয়েছেন, এখনো পর্যন্ত ওর পেটে কিছু পড়ে নাই, তাই না? আরে মা, ওকে একটু আস্তে খাওয়ালে অসুবিধে নেই।
আর ও তো এখন খেলছে, ক্ষুধা লাগলেই কান্না করে উঠবে, তখন না হয় খাইয়ে দিও। এখন তুমি রাজুর পাশে এসে বসো তো। ইরা রাজুর পাশে বসতে ইতস্তত বোধ করলো। এরপরও কি যেন ভেবে রাজুর পাশে বসলো। তোমার সাথে তো এখনো পর্যন্ত ঠিকমতো কথা বলা হয়নি। জি আব্বু, বলুন। তুমি যাই বলো না কেন, রাজুর পাশে মেয়েটাকে খুব ভালোই মানিয়েছে। রাজুর আব্বুকে উদ্দেশ্য করে কথাটা বলল রাজুর আম্মু। কথাটা ইরার খানিকটা লজ্জাও পেয়েছে বটে, তাই সে মাথা নিচু করে থাকলো। অতঃপর ইরা, রাজু, রাজুর আম্মু, আব্বু মাঝে অনেকক্ষণ যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলতে লাগলো। রাতে প্রায় 8:30 বাজতে চলেছে। এত সময় যাবৎ কথাবার্তা বলার পর রাজিফাকে কোলে নিয়ে ইরা আর রাজু একসাথে রাজুর আব্বু আম্মুর রুম থেকে বাহির হয়ে আসলো। একটা কথা বলবো? রুমে ঢুকেই ইরার উদ্দেশ্যে কথাটা বলল রাজু। বলুন। রাজিফাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল ইরা, তোমার মাঝে আমি ফারিয়াকে দেখতে পাচ্ছি। মানে বুঝলাম না। এই যে তুমি যেভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করতেছো, ফারিয়াও ঠিক এমনই ছিল। তাই বুঝি? তাহলে আমি কি করলে ফারিয়ার মতো আপনার মন জয় করতে পারবো? জবাবে রাজু কিছু না বলে ইরার চোখে চোখ রাখলো। অমনি ইরা চোখ নামিয়ে মাথা নিচু করে থাকলো। মেয়েটাকে খাইয়ে দাও। ওর তো ঘুম চলে আসছে, ঘুম থেকে জাগলে খাইয়ে দেব। অতঃপর রাজু কিছু না বলে বারান্দায় চলে আসলো। একটা কথা বললে রাখবেন? রাজুর পেছন পেছন বারান্দায় এসে কথাটা বলল ইরা। বলো না। আসলে আমি তো ফারিয়াকে কখনো দেখিনি। আপনার মোবাইলে তো ওর ছবি আছে, একটু দেখতে চাইলে দেখাবেন? কথাটাই রাজু কিছু সময় চুপ থেকে রুমে এসে মোবাইল নিয়ে আবার ইরার কাছে আসলো। এটাই ফারিয়া। এই বলে মোবাইলটা ইরার দিকে বাড়িয়ে দিল। অনেক সুন্দরী তো। ছবিগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল ইরা, ঠিক তোমার মতো। আরে না, আমার থেকেও অনেকটা সুন্দরী। একটা কথা বলবো? বলেন। আমি ফারিয়ার সৌন্দর্যটা নিয়ে প্রশংসা করি না, ওর মনটা ছিল অনেক বিশাল, আর ওর বিশাল আকারের মনের কারণেই ও আমার মাঝে বেঁচে থাকবে। তাহলে আমি? ইরার কথাটার জবাবে রাজু কিছুই বলতে পারলো না, চুপ করে থাকলো। জানি ফারিয়া খুব ভালো ছিল, ওর মনটাও অনেক বড় ছিল। ও তার বিশাল মনের পরিচয় দিয়েও গেছে, কিন্তু ও তো ছিল আপনার অতীত। আপনার বর্তমান আর ভবিষ্যৎটা তো আমি আর রাজিফা, তাই না? তো আপনি যদি ফারিয়াকে নিয়েই পড়ে থাকেন, তাহলে তো আমি কখনোই আপনার মনে জায়গা করে নিতে পারবো না। যা বুঝলাম, আপনার মনে আমার জন্য এখনো পর্যন্ত কোনো ফিলিংসই জন্মায়নি। তার মানে হলো আমি আপনার জীবনে করুণা হয়ে বেঁচে থাকবো, এটাই তো? এক নাগারে কথাগুলো বলল ইরা। রাজু জবাবে কিছু না বলে ইরার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। আমি সরি, ওভাবে বলতে চাইনি, কিন্তু আপনি এখনো ফারিয়াকে নিয়ে পড়ে আছেন দেখে খারাপ লাগলো। মনে হচ্ছে না আমি যে আপনার কেউ হই, তাই কথাগুলো বলে ফেললাম। তার জন্য আমি আবারও সরি। রাজুর সামনে থাকতে কেমন যেন বিরক্ত বোধ করতেছে ইরা, তাই কথাটা বলে ইরা রাজুর সামনে থেকে চলে আসার জন্য পা বাড়ালো। কি হলো, চলে যাচ্ছ কেন? আরো কিছু বলো। রাজুর কথাটা শুনে থমকে দাঁড়ায় ইরা। রাতের খাবারটা তো প্রস্তুত করতে হবে, তাই না? আচ্ছা যাও। রাজু ভাবছিল ইরাকে আরো কিছু সময় থাকতে বলবে, কিন্তু কি যেন ভেবে আর বলেনি। ইরা রান্নাঘরের দিকে চলে আসলো। কেমন যেন খারাপ লাগতেছে ইরার। অপরদিকে রাজু বারান্দায় দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বাহির হয়ে আসলো। জানো, এতদিন যাবৎ তোমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখন আর সেই চিন্তাটা আমার আর নেই। কেন জানো? তোমার মেয়ে একটা মা পেয়ে গেছে, যে তোমার মেয়েকে নিজের মেয়ে করে নিয়েছে। জানো ওর নামটা কি? ইরা। কিন্তু আমি এখনো ইরাকে নিজের করে নিতে পারিনি। কেন পারিনি? তোমার জন্য পারিনি। ইরাকে আপন করে নিতে গেলে আমি যদি তোমাকে ভুলে যাই, তখন তোমার জায়গাটা তো ও দখল করে নিয়ে যাবে। তখন তো তুমি আমাকে দোষ দেবে, বলবে আমি স্বার্থপর। কিন্তু সবচেয়ে বড় স্বার্থপর তো তুমি। আমাকে একা করে চলে গেছো। এখন আমি কি করব বলো? কিছু তো বলবে না, শুধু তামাশাটাই দেখে যাবে। না, সেটা আর হচ্ছে না। আমি ইরাকে কষ্ট দিতে পারবো না, ওকে নিজের করে নেই। তাই বলে ওকে কষ্টটা তো আমি দিতে পারি না, তাই না?
আজও ফারিয়ার কবরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে বলতে চোখের পানি ফেলতে লাগলো রাজু। রাজিফার কান্নার আওয়াজ শুনেই দৌড়ে রুমে আসলো ইরা। ভাবছিল রাজু হয়তো রাজিফার কাছেই আছে, কিন্তু না, রাজু রুমে বা বারান্দায় কোথাও নেই। রাজুর উপর ইরার একটু রাগ হলো। যাই হোক, আর কিছু না ভেবে ইরা রাজিফাকে কোলে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ওর কান্না থামাতে ব্যস্ত থাকলো। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন বলেন তো? রাজু রুমে প্রবেশ করতেই কথাটা বললো ইরা। এই তো একটু বাইরে গিয়েছিলাম। মেয়েটা সেই কখন থেকে কান্না করছিল, আমি ভাবছি আপনি আছেন ওর কাছে, কিন্তু আপনি ওকে রুমে একা রেখে চলে গেলেন। এটা কি ঠিক হলো? অন্তত পক্ষে আমাকে বলে যেতে তো পারতেন। চাইলেই জবাবে রাজু কিছু বলতে পারতো, কিন্তু বলেনি। নীরব থেকে বুঝিয়ে দিল যে ভুল হয়েছে, এমনটা আর হবে না। আমি টেবিলে খাবার দিতেছি, আপনি ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসেন। এই বলে ইরা রাজিফাকে রাজুর কোলে দিয়ে রাজুর দিকে হালকা আর চোখে তাকিয়ে রুম থেকে বাহির হয়ে গেল। ইরার এই আর চোখে তাকানোটা রাজুর ভালোই লাগলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাজু রুমে চলে এসে রাজিফার কাছে থাকলো। ইরা সবকিছু গুছিয়ে নিয়ে রাজুর আব্বু আম্মুর কি লাগবে না লাগবে সেগুলো এগিয়ে দিয়ে কিছু সময় পর রুমে আসলো। আমি সরি। রুমে ঢুকে রাজুর উদ্দেশ্যে বলল ইরা। কেন? অবাক হয়ে বলল রাজু। ওই সময় আপনাকে ওভাবে কথাগুলো বলার জন্য। তুমি তো ভুল কিছু বলনি। আমি ঘোরের মাঝে ছিলাম। আসলেই আমি এটা ভুলেই গেছিলাম যে ফারিয়া আর ফেরার নয়। ইরা কিছু না বলে চুপ থাকলো। ফারিয়া আমার অতীত, তুমি আর রাজিয়া হলে আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু বিশ্বাস করো, ফারিয়াকে আমি কখনো ভুলতে পারবো না। জানি তো। আর আমি কি একবারও আপনাকে বলেছি ফারিয়াকে ভুলে যেতে? না, তা তো বলিনি, কিন্তু তোমার সামনে ফারিয়ার নাম নিলে কেন তোমার মন খারাপ হয় বলো? না, আমার মন খারাপ হয় না, একদমই না। আপনার উপরেই আমার বিরক্ত বোধ হয়। কেন? আমি চাই ফারিয়া আমার আর রাজিফার মাঝেই বেঁচে থাকুক, কিন্তু আপনি যেমন ভাবে ফারিয়াকে নিয়ে পড়ে আছেন, মনে হয় না আমি যে আপনার কেউ। তাই ফারিয়ার নাম নিলে আমি আপনার উপর বিরক্ত বোধ করি। সত্যি বলতে আমি ফারিয়ার বৈশিষ্ট্যগুলো তোমার মাঝে খুঁজে পাই, তাই বারবার ওর নামটা মুখে নেই। মানে বুঝলাম না। সকালে তুমি শাড়ি পরতে গিয়ে ঠিক মতো পরতে পারোনি, ওটা দেখে আমার ফারিয়ার কথা মনে পড়ে গেল। কেন, ফারিয়া কি শাড়ি পরতে পারতো না? পারতো ঠিকই, কিন্তু না পারার ভান করতো যেন আমি শাড়িটা পরিয়ে দেই। তাহলে আমিও শাড়ি পরাটা শিখে নেব। কেন? অবাক হয়ে বলল রাজু। কেন আবার? আপনি আমাকে শাড়ি পরিয়ে দেবেন যেভাবে আজকে পরিয়ে দিয়েছেন। বাহ, তুমি তো দেখছি ফারিয়ার মতো হতে চাইতেছো। কেন, আপনি না চাইছেন আমার মাঝে ফারিয়াকে খুঁজে নিতে? তো আপনি যেমন করে ফারিয়াকে ভালোবাসতেন, তেমনি করে আমাকেও ফারিয়া মনে করে ভালোবাসবেন। চেষ্টা করে দেখবো। ওই দেখুন মেয়েটার কাণ্ড। ইরার কথাটা শুনে রাজু বিছানার দিকে তাকালো। দেখে রাজিফার মাথাটা বালিশের নিচে আর উপর হয়ে শুয়ে আছে। মেয়েটাকে নিয়ে আর পারলাম না। এই বলে ইরা রাজিফাকে ঠিক করতে এলো। রাজু রাজিফার এমন কাণ্ড দেখে মুস্কি হেসে বারান্দার দিকে চলে আসলো। আচ্ছা, আমার মাঝে আর কি কি বৈশিষ্ট্য দেখেছেন যা ফারিয়ারও ছিল না? রাজিফাকে ঠিক করে ইরাও বারান্দায় এসে রাজুর পাশে দাঁড়িয়ে কথাটা বলল। বললেই হবে? একটু আগে তুমি যে হালকা রাগে সুরে আমার সাথে কথা বলে আমার দিকে আর চোখে তাকিয়েছো, ওইটা ফারিয়াও করতো। আর কোনো বৈশিষ্ট্য তো এতটুকু সময় দেখতে পাইনি, পাইলে বলবো। তবে তুমি এখন মনে মনে যেটা ভাবতেছো সেটা ফারিয়াও চাইতো। মানে? এই যে তুমি এখন চাইতেছো আমাকে কিছু সময় জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে। না, এমনটা তো আমি ভাবতেছি না। ওহ, আমি তাহলে ভুলছিলাম। কথাটা বলতেই ইরা রাজুকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি আমার সবটুকু ভালোবাসা পাবে যদি আমার মেয়েটাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবাসো। জড়িয়ে ধরা অবস্থায় বলল রাজু। এইরকম আমার মেয়ে করেন কেন? বলবেন আমাদের মেয়ে। রাজিপা আর আপনি তো আমার সব, তাই না? তাহলে আর কি, আমি আমাদের মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? জবাবে রাজু কিছু না বলে চুপ থাকলো। আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ফারিয়ার মতন ভালোবাসবেন তো? তুমি তো আমার বউ, তাহলে আর কি। তবে
ফারিয়ার মতো করে ভালোবাসতে একটু সময় লাগবে। সে লাগুক, অসুবিধা নেই। এরপর কিছু সময় পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা, ঘুমাবে না? আর একটু জড়িয়ে ধরে থাকি। আরে কি বলো, কত সময় দাঁড়িয়ে থাকবো? কেন, আপনার কি খারাপ লাগতেছে? না তো, ভালোই লাগতেছে। তাহলে চুপ করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকেন। মেয়েটা কিন্তু একা একা শুয়ে আছে। জানি তো। তাহলে? বুঝেছি, আপনার খুব ঘুম পাচ্ছে। এই বলে মুস্কি হেসে রাজুকে জড়িয়ে ধরা অবস্থা থেকে ছেড়ে দিল ইরা। রাজিফাকে জড়িয়ে ধরে ইরা রাজুর দিকে মুখ করে শুয়ে থাকলো। রাজু ইরার দিকে মুখ করে শুয়ে আছে। আচ্ছা, আমিও যদি মেয়েটাকে আর মেয়েটার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাই, তাহলে কি মেয়েটার আম্মুর খারাপ লাগবে? শুয়ে থাকা অবস্থায় বলল রাজু। না, একদম না। কেন খারাপ লাগবে? অতঃপর রাজু কিছু না বলে দুজনকে একসাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আরে ফারিয়া, তুমি? রাজু অনুভব করলো কেউ যেন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখে ফারিয়া। আমি। উঠো না তো, শুয়ে থাকো, আমি আরো কিছু সময় তোমার মাথায় হাত বুলিয়ে দিই। রাজু ফারিয়াকে দেখে উঠে বসতে গেলে কথাটা বলে ফারিয়া। জানো, তুমি চলে যাওয়ার পর থেকে খুব একা হয়ে গিয়েছিলাম। রাজিফাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন ও একটা মা পেয়ে গেছে। জানি তো আমাদের মেয়েটা কি যে ও এতটা ভালোবাসবে, আমি কখনো ভাবিনি। এতদিন খুব চিন্তায় ছিলাম তোমাকে আর আমার মেয়েটাকে নিয়ে, এখন কোনো চিন্তা নেই। এই বলে ফারিয়ার চোখের পানি ফেলতে লাগলো। জানো ফারিয়া, তোমাকে আমি খুব মিস করি। তোমার জন্য খুব কষ্ট হয়, খারাপ লাগে, খুব বেশি ভালোবাসি তোমায়। কথাগুলো বলতে গিয়ে রাজুর খুব কষ্ট হচ্ছিল। জানি তো, তুমি একদম চিন্তা করো না, আমি আসবো, বারবার করে ফিরে আসবো। না, তুমি কখনো ফিরবে না, আমি জানি। পাগল একটা, আমি তো তোমাদের মাঝে বেঁচে আছি আর বেঁচে থাকবো, তাহলে না ফিরলে তো কোনো অসুবিধা নেই। আমি খুব বেশি ভালোবাসি তোমায়। কাঁদতে কাঁদতে বলল রাজু। আমিও খুব বেশি ভালোবাসি। আমাদের মেয়েটাকে দেখেছো? ওকে তো আমি প্রতিদিনই দেখি। এরপর আরো কিছু সময় রাজুর মাথাটার কাছে বসে থেকে ওর মাথায় হাত বুলিয়ে দিল ফারিয়া। আমার যাওয়ার সময় হয়েছে। না, তুমি কোথাও যাচ্ছ না। ফারিয়ার হাত শক্ত করে ধরে বলল রাজু। আমি যাচ্ছি। রাজুর হাত ছাড়িয়ে নিয়ে বলল ফারিয়া। ফারিয়া চলে যাচ্ছে। রাজু চিৎকার করে ওকে যেতে বারণ করতেছে, কিন্তু ও রাজুর কোনো কথা শুনতেছে না। এক সময় যেতে যেতে ফারিয়া রাজুর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অমনি রাজুর ঘুম ভেঙে গেল। রাজু এত সময় স্বপ্ন দেখছিল। ওর পুরো শরীর ঘেমে গলাটা কেমন যেন শুকিয়ে গেছে, আর চোখের কোণেও পানির উপস্থিতি টের পেয়েছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে গিয়ে এক গ্লাস পানি খেয়ে আসলো। রাজিফা আর ইরার দিকে তাকালো। ওরা গভীর ঘুমে আচ্ছন্ন। রাজু রাজিফার কপালে একটা চুমু খেলো। কি যেন ভেবে ইরার গালেও একটা চুমু খেয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসলো। চারদিক থেকে অন্ধকারটা উঠে গিয়ে দিনের আলোটা মাটিতে পড়তে লাগলো। নতুন এক সূর্য উদয় হওয়া দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রাজু।